টাইম মেশিন, বুদ্ধিমান ডাইনোসর, আর সেই সাথে কথা বলা গুহা মানব। আরো আছে মহাবিশ্ব দখলে চক্রান্ত করা এলিয়েন। কি ভাবছেন আলাদা আলাদা সিনেমার গল্প বলছি? একদমই না। আজকের গল্পে সবকিছুই একসাথে ঘটতে চলেছে। গল্পটা এমন একজন বিজ্ঞানীর যে কিনা নিজের থিওরি প্রমাণ করতে গিয়ে এমন এক দুনিয়ায় ফেসে যায় যেখান থেকে ফিরে আসাটা প্রায় অসম্ভব। আর কি নেই সেখানে, একের পর এক বিপদ। আর এত সব বিপদ থেকে কি নিজেকে আর সেই সাথে নিজের সাথীদেরকে বাঁচাতে পারবে বিজ্ঞানী, নাকি ডাইনোসরের রাতের খাবার হতে হবে তাদেরকে? সেটা জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের মুভির নাম ল্যান্ড অফ দ্য লস্ট, আর বরাবরের মতো আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত দুনিয়া দেখতে পাই। এখানে নভোচারীদের একটা গ্রুপ এমন একটা গ্রহে নামে যেটা দেখতে একেবারে পৃথিবীর মতো, কিন্তু আসলে গ্রহটা আমাদের থেকে কোটি কোটি বছর পিছিয়ে ছিল। আর যখন অ্যাস্ট্রোনটরা সেখানে ঘুরছিল তখনই হঠাৎ একজন অ্যাস্ট্রোনট একটা বিশাল গর্জনের আওয়াজ শুনতে পায়, আর তাই ভয়ে সে জঙ্গলের মধ্যে পাগলের মতো দৌড়াতে শুরু করে আর তার রেডিওতে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। এদিকে কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বড় ডাইনোসর তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে গিলে নেয়। এদিকে পৃথিবীতে আমরা ডক্টর রিক মার্শাল নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পাই। আর রিক বলছিলেন যে যদি আমরা ভবিষ্যৎকে না শুধরাই তাহলে ফুয়েলের একটা বিশাল বড় অভাব দেখা দেবে। এটা তো সবাই বলে, তাই না? কিন্তু তার কাছে এর একটা অদ্ভুত সমাধানও ছিল, আর সেটা ছিল সময়ে পিছিয়ে যাওয়া। তার মানে টাইম ট্রাভেল করে অতীতে চলে যাওয়া আর কি। কিন্তু তখন শো এর হোস্ট সেই সব বিজ্ঞানীদের কথাও বলেন যারা রিকের এই থিওরিকে ভুল মনে করে, আর সবার সামনে এমন অপমান করায় রিক রেগে গিয়ে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসতে আসতে যখন সে শোনে যে হোস্ট তাকে নিয়ে মজা করছে, তখন রিক আবারও ফিরে আসে। ওই ইন্টারভিউর পর রিকের সব সম্মান একেবারে ধুলোয় মিশে যায়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, আর বাধ্য হয়ে তাকে পরের 3 বছর বাচ্চাদেরকে পড়াতে হয়। এরপর একদিন রিক আবার যখন ক্লাসে তার স্টুডেন্টদের সামনে বেইজ্জত হচ্ছিল, তখন হলি নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। সে আসলে রিকের পুরাতন স্টুডেন্ট ছিল। হলি রিককে তার একটা রিসার্চ নিয়ে অনেকগুলো প্রশ্ন করে। রিকও জানায় যে আমি সাফল্যের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু ওই ইন্টারভিউর পর আর রিসার্চ চালিয়ে যেতে পারিনি। কিন্তু এবার রিককে তার গবেষণায় ফিরিয়ে আনার জন্য হলি একটা অদ্ভুত জিনিস দেখায়। সে নাকি মরুভূমিতে গিয়েছিল, আর সেখানে সে 26 কোটি 50 লক্ষ বছরের পুরাতন একটা পাথর খুঁজে পেয়েছে যার ভেতর একটা লাইটার আটকে ছিল। আর সেই সাথে সে একটা ক্রিস্টালও পেয়েছে, যেটা দেখে মনে হচ্ছিল বেশ অ্যাডভান্স টেকনোলজি। কিন্তু পুরো বিষয়টা তো অবিশ্বাস্য, কারণ 26 কোটি বছর আগে এত অ্যাডভান্স টেকনোলজি আসলো কোথা থেকে? যাই হোক, হলি সেখান থেকে চলে যাওয়ার পর রিক নিজের পকেট থেকে লাইটারটা বের করে, আর সে দেখে আরে এটা তো হুবহু ফিট হয়ে যাচ্ছে। এটা দেখে রিকের তো চোখ কপালে ওঠার জোগাড়। এর মানে তো একটাই, তার রিসার্চ একদম ঠিকই ছিল। সে সত্যি হয়তো টাইম মেশিন দিয়ে অতীতে যেতে পারবে। পরের দিন সকালে হলি আবারও রিকের সাথে দেখা করতে যায়। ল্যাবে পৌঁছে সে দেখে পুরো ল্যাব ওলটপালট হয়ে আছে, আর রিক ভীষণ ক্লান্ত। কিন্তু সে পুরো মন দিয়ে কাজ করে সেই জিনিসটা বানিয়ে ফেলেছে যেটা টাইম মেশিনের জন্য সব থেকে বেশি দরকারি ছিল। আর এখন শুধুমাত্র শেষ একটা টেস্ট বাকি আছে, আর সেটাই টেস্ট করার জন্য তারা একটা মরুভূমির মাঝখানে পৌঁছায়। আর সেখানেই তাদের উইল নামের একটা লোকের সাথে দেখা হয়। আসলে উইল এখানে একটা পুরনো পার্ক চালায়। তো রিক আর হলি তার কাছে এসে বলে তুমি কি আমাদেরকে একটা গুহার ট্যুর করিয়ে দেবে? কিছুক্ষণের কথাবার্তার পর তিনজনে একটা ছোট বোটে বসে পড়ে আর সুড়ঙ্গের ভেতরে এগোতে থাকে। এই সময় উইল তাদেরকে জানায় যে এই সুড়ঙ্গটা হাজার হাজার বছরের পুরনো, আর আজ থেকে প্রায় 200 বছর আগে এখানে নাকি কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাওয়ার খবর পাওয়া গিয়েছিল। ওরা সবাই মিলে পুরো জায়গাটা দেখছিল, আর ঠিক তখনই রিকের বানানো সেন্সরটা বাতাসে মিশে থাকা কিছু পার্টিকেলস ডিটেক্ট করে। আর সিগন্যালটা পাওয়ার পরেই ওরা সাথে করে যে বিশেষ অ্যাম্পলিফায়ারটা এনেছিল সেটা অন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই না ডিভাইসটা অ্যাক্টিভ হয়, রিডিং হঠাৎ করেই বেড়ে যায়, আর সেখানে ভূমিকম্পের মতো কাঁপুনি হতে শুরু করে। সেই সাথে একটা ঝটকায় ডিভাইসটা সোজা পানিতে পড়ে যায়। আর তখনই হঠাৎ ভূমিকম্পটা পানিতে একটা প্রচন্ড স্রোত সৃষ্টি করে, আর সেই স্রোতে ওদের নৌকাটা টেনে সুড়ঙ্গের আরো ভেতরে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ পর ওরা একটা বিশাল বড় ঝর্ণার কাছে পৌঁছায়, যেটা সোজা ওদেরকে আরেকটা দুনিয়াতে নিয়ে যায়। অন্য পারে পৌঁছানোর পর যখন তিনজনের জ্ঞান ফেরে, তখন ওরা দেখে ওরা মরুভূমির বালির মধ্যে পড়ে আছে। আর তার থেকে অদ্ভুত ব্যাপার ছিল ওরা একটা ভাইকিং জাহাজের ভেতরে পড়েছিল, যেটাকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্লেন ধাক্কা মেরেছিল। এর মানে তো পরিষ্কার এই ডাইমেনশনের টাইম লাইন গুলো পুরোপুরি ঘেটে গেছে। এবার নিজের থিওরি সবাইকে প্রমাণ করার জন্য রিক হলিকে বলে রেকর্ডিং শুরু করো। সে জায়গাটাতে ঘুরে ঘুরে নিজের রিসার্চ আর আরো ডিটেল বোঝাতে লাগলো। কিন্তু যখন ওরা ডকুমেন্টারি বানাচ্ছিল, তখন উইলের সব থেকে বড় চিন্তা ছিল যে এখন সে বাড়ি ফিরবে কি করে, কারণ ওদের অ্যাম্পলিফায়ার তো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আর ঠিক তখনই তিনজনেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে দৌড়ে গিয়ে ওরা কিছু গুহা মানবকে দেখতে পায়, আর সেখানে দুটো গুহা মানব মিলে তৃতীয় গুহা মানবকে মারার চেষ্টা করছিল। গুহা মানব তো ঠিক আছে, বাট এদেরকে দেখলে মনে হচ্ছে এক এক বাল কি দোকান হ্যায়, আর চুলের কেজি তো 4000 টাকার উপরে। যাই হোক, এই দৃশ্য দেখে হলি ঠিক করে ফেলে সে এটা হতেই দেবে না, আর তাই সে গুহা মানবগুলোর মনোযোগ নিচের দিকে টেনে নেয়। আর ওকে দেখেই ওরা এগোতে শুরু করে। আর তখনই হিরোর মতো উইল সামনে চলে আসে। সে পকেট থেকে লাইটারটা বের করে, কিন্তু লাইটার জ্বালাতে গিয়ে সে নিজের আঙ্গুলি পুড়িয়ে ফেলে, আর লাইটারটা মাটিতে পড়ে যায়। এরপর দুটো গুহা মানব সঙ্গে সঙ্গে লাইটারটা তুলে নেয়, আর সেটা নিয়ে নিজেদের
তাদের দলের দিকে দৌড়ে পালিয়ে যায়। আসলে তারা জীবনে প্রথম আগুন দেখেছিল, আর এটাই ছিল সেই মুহূর্ত যখন মানুষ উন্নতি করতে শুরু করেছিল। যাই হোক, ওরা চলে যাওয়ার পর হলি তৃতীয় গ্রহমানবটার কাছে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। তখনই জানা যায় ওর নাম চাকা। এবার রিক ওর সাহায্যের জন্য এগিয়ে আসে, আর চাকার পায়ে ব্যথা লেগেছিল, তাই রিক সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু চাকা তো প্রথমবারের মতো মানুষ দেখেছিল, তাই সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর ওরা তিনজনও চাকার পেছনেই ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎই তখন ওদের পায়ের নিচ থেকে বালি সরে যায়, আর এবার চারজনেই সোজা নিচে একটা গুহার মধ্যে গিয়ে পড়ে, যেখানে এক গাদা হাড় রাখা ছিল। সেখানে রিকের মনে হয় হয়তো এটা চাকেরই কোনো চাল ছিল। ঠিক সেই মুহূর্তেই কিছু লম্বা লম্বা লতা ওদের পা জড়িয়ে ধরে, আর এক ঝটকায় সবাইকে প্রায় 10 মিটার উপরে ঝুলিয়ে দেয়। আর তখন উপর থেকে রিকের চোখ একটা অ্যাস্ট্রোনটের পোশাকের উপরে পড়ে, আর তখনই সে বুঝতে পারে এই জায়গাটা আসলে একটা খাওয়ার ঘর। অর্থাৎ ওরা যদি এখানে বেশিক্ষণ এভাবেই ঝুলে থাকে, তাহলে এখানের বাসিন্দা যে প্রাণীটা আছে সে খুব তাড়াতাড়ি চলে আসবে আর ওদেরকে খেয়ে ফেলবে। আর এটা বুঝতে পেরেই চারজনে একে অপরের হাত ধরে আর পেন্ডুলামের মতো দুলতে শুরু করে, যাতে কোনোভাবে পাশের গাছটা ধরে নিজেদের জীবন বাঁচাতে পারে। কিন্তু যখন ওরা পেন্ডুলামের মতো দোলার চেষ্টা করছিল, তখনই হঠাৎ করে একটা বিশাল বড় ডাইনোসর এসে হাজির হয়। সেই প্রফেসরের হাতটা খেতেই যাবে, এমন সময় তার মুখটা লতায় আটকে যায়, আর সেই লতাগুলো ছিঁড়ে চারজনের সোজা নিচে পড়ে যায়। ডাইনোসরের মুখটা তখনও সেখানে আটকে গিয়েছিল। এই সুযোগের ফায়দা তুলেই চারজনে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে। কিছুক্ষণের জন্য ওদের মনে হয়েছিল যে ওরা ডাইনোসরের হাত থেকে হয়তো বেঁচে গেছে, কিন্তু তারপরে ওদের মাথায় একটা খুব বাজে আইডিয়া আসে। এখানে যে তারা ডাইনোসর দেখেছে, এটার প্রমাণের জন্য তো একটা ছবি তোলা দরকার। কিন্তু যখনই ওরা ডাইনোসরটাকে আবার দেখতে পায়, সে আবারও ওদের উপর হামলা করতে তেড়ে আসে, আর সবাই ভয়ে আবারও দৌড়তে শুরু করে। এদিকে সেই গুহামানব মানে আমাদের চাকার তো আর ছবি তোলার দরকার ছিল না, আর তাই সে তো সবার আগেই ভেগে এসেছে। রিক আর বাকিরা তখন দেখে চাকা একটা ব্রিজ পার হচ্ছে, তাই তারাও চাকার পিছন পিছন সেই ব্রিজটা পার হয়ে অন্য পাশে চলে আসে। অন্যদিকে যখন সেই ডাইনোসরটা দৌড়ে ব্রিজের কাছে আসে, হঠাৎ করে সে সেখানে থেমে যায়। আসলে ডাইনোসরটা এই চিকন পাথরের উপর দিয়ে পার হতে ভয় পাচ্ছিল, আর যখন ডাইনোসরটা প্রায় ফিরেই যাচ্ছিল, রিক তখন ওর দিকে তাকিয়ে মজা করে বলে, কিরে ভয় পেয়ে গেলি নাকি টিকটিকি, আয় সাহস থাকলে আমাকে খেয়ে দেখা। কিন্তু এই কথাটা মনে হয় আমাদের ডাইনোসরের গায়ে লেগে গিয়েছিল, আর তাই সে পরের মুহূর্তেই ঘুরে দাঁড়ায় আর সোজা ওদের দিকে দৌড়িয়ে এসে এক লাফে সেই গিরিখাতটা পার হয়ে যায়। এদিকে ঘাবড়ে গিয়ে চারজনের সঙ্গে সঙ্গে একটা গুহার দিকে দৌড়তে শুরু করে। বিশাল এই ডাইনোসরটা তো ওই ছোট্ট গুহায় ঢুকতে পারছিল না, কিন্তু ডাইনোসরের চোখের চাহনি দেখেই বোঝা যাচ্ছিল সে ওদেরকে সহজে ছাড়বে না। কিন্তু কিছুক্ষণ পরেই যখন ডাইনোসরটা বুঝতে পারে এই ভিতর ডিমগুলো গুহা থেকে বের হবে না, তখন সে একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। ডাইনোসরটাকে চলে যেতে দেখেও ওদের তখনও সাহস হচ্ছিল না গুহা থেকে বের হওয়ার, তাই তখন ওরা চিন্তা করে আমরা কি এখন বের হব নাকি আজকের রাতটা এই গুহাতেই কাটিয়ে দেব। আর এইসব নিয়ে আলোচনা করতে করতে ওরা গুহার আরো ভেতরের দিকে ঢুকতে শুরু করে। আর যখনই তারা আরেকটু গভীরে আসে, তখন হঠাৎ করেই কোথাও একটা থেকে মিউজিকের আওয়াজ শুনতে পাচ্ছিল, আর শব্দ কোথা থেকে আসছে সেটা খুঁজতে খুঁজতেই তারা গুহার ভিতরে এসে দেখে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুজন সৈনিকের কঙ্কাল পড়ে আছে, আর তাদের পাশেই একটা রেকর্ড প্লেয়ার, আর সেটা বাজিয়ে দিয়েই আমাদের চাকা পাগলার মতো ডান্স করছে। যাই হোক, এইসব কিছু দেখার পর তারা ঠিক করে আজকের রাতটা তারা এই গুহাতেই কাটাবে। কিন্তু রাতে ঘুমানোর আগে রিক হঠাৎ করেই সবাইকে বলে এই চাকা আমাদের সাথে ঘুমাবে না, কারণ ওর দলের লোকেরাই ওকে মারছিল, হয়তোবা ও কোনো অপরাধ করেছে, ও হচ্ছে এই যুগের ক্রিমিনাল। কিন্তু হলি সেটা মানতে রাজি হচ্ছিল না, তাই সে ইশারায় চাকার সাথে কথা বলতে শুরু করে। আর তখন জানা যায় আসলে চাকা ছিল এই রাজ্যের রাজকুমার, কিন্তু ওর দলেরই কিছু লোক ষড়যন্ত্র করে ওকে ওর সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। দেখলে তো বন্ধুরা, ষড়যন্ত্র সেই আদিমকাল থেকেই বয়ে আসছে। যাই হোক, পরের দিন সকালে যখন সবার ঘুম ভাঙে, তখন প্রফেসর রিক তার সেই ক্যামেরায় নিজের ভিডিও রেকর্ড করছিল। তখনই চাকা আর উইল বাইরে থেকে এক গাদা ফল নিয়ে ভেতরে আসে, কিন্তু বেচারা রিক যখন সেখান থেকে একটা ফল নিয়ে ভেঙে দেখে, সাথে সাথেই অনেকগুলো পোকা সেই ফল থেকে বেরিয়ে রিকের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এটা দেখে রিকের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তখনই চোখের পলকে চাকা সবগুলো পোকা ধরে একবারেই মুখে ঢুকিয়ে দেয়। এটা দেখে রিক তো একেবারেই আসলে খাবারটা কোনটা, ফল নাকি এই পোকাগুলো। যাই হোক, তখনই জঙ্গলের দিক থেকে হঠাৎ একটা উজ্জ্বল আলো ওদের গুহার ভেতর পর্যন্ত চলে আসে, আর সেই সাথে একটা বিকট শব্দ। আর তাই বাইরে কি হচ্ছে সেটা দেখতে সবাই দৌড়ে গুহার বাইরে চলে আসে। আর তখন তারা সবাই মিলে দেখে জঙ্গলের মাঝখানে একটা প্লাজমা টাইপের আলোক রশ্মি চারিদিকে হঠাৎ হঠাৎ ছড়িয়ে পড়ছে। আর বাকি সবাই যখন এটা নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ করে রিকের মাথায় প্রচন্ড ব্যথা হতে শুরু করে। রিক তার মাথার ভেতরে একটা দৃশ্য দেখতে পাচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল একটা এলিয়েন মাটিতে শুয়ে তার দিকে হাত বাড়িয়ে সাহায্য চাচ্ছে। রিক বুঝতে পারে নিশ্চয়ই এই এলিয়েনটা আলোর মাধ্যমে সংকেত পাঠাচ্ছিল, আর তাই এবার রিক সোজা দৌড়ে সেই আলোর দিকে ছুটতে শুরু করে। জঙ্গলের মাঝখানে পৌঁছলে সে দেখতে পায় এখানে একটা অনেক প্রাচীন মন্দির টাইপের কিছু একটা আছে, আর সেটার মাঝখানেই একটা বিশাল সাইজের ক্রিস্টাল লাগানো। আর যখনই সবাই মিলে নিচে সেই ক্রিস্টালের কাছাকাছি পৌঁছায়, তখন
তখনই হঠাৎ করে তারা সবাই একটা বিশেষ ধরনের শক্তি অনুভব করতে পারছিল, যেমনটা তারা এই দুনিয়ায় আসার আগে ওই গুহাতে বসে করেছিল। তখন রিক বলে, নিশ্চয়ই আমাদের ওই অ্যাম্পলিফায়ারটা আশেপাশেই কোথাও আছে। তারা সবাই একে একে সেই ক্রিস্টালটার কাছে গিয়ে সেটা ছুঁতে শুরু করে, আর ঠিক তখনই চাকা দৌড়ে সেখানে চলে আসে। চাকা খুব দ্রুত আর ঘাবড়ে গিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে থাকা কেউই চাকার কথাগুলো বুঝতে পারছিল না। ঠিক তখনই সবাই খেয়াল করে তাদের চারপাশে থাকা দেওয়ালের ফাটল থেকে সিলেস্টাক্স নামের এক ধরনের অদ্ভুত প্রাণী বেরিয়ে আসছে। এরা দেখতে অনেকটাই সরীসৃপ টাইপের প্রাণী ছিল, আর মানুষদেরকে দেখে ওদের মুখ পুরোই খোলা ছিল, যেন মনে হচ্ছিল ওরা এখনই ওদেরকে গিলে ফেলবে। সবার তো ভয়ে অবস্থাই খারাপ, কিন্তু আমাদের হলি সে ছিল ভীষণ সাহসী, আর তাই সে সঙ্গে সঙ্গে নিজের প্যান্টের বেল্টটা খুলে রেডি হয়ে যায় লড়াই করার জন্য। কিন্তু তখনই রিক একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, তার বেল্টে থাকা বকলেসটা আলো রিফ্লেক্ট করছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, সে ওই রিফ্লেক্টেড আলোটাকে আশেপাশে থাকা মূর্তিগুলোর চোখের উপর রিফ্লেক্ট করতে শুরু করে, আর একের পর এক মূর্তির চোখে রিফ্লেক্ট করে সেই আলোটা সোজা গিয়ে পড়ে ওই ক্রিস্টালের ওপর, আর সাথে সাথেই সেই ক্রিস্টালের ভেতর একটা পোর্টাল অ্যাক্টিভ হয়ে যায়। সবাই দ্রুত সেই পোর্টালের মধ্যে ঢুকে পড়ে, আর দেখতে পায় আসলে এটা ছিল একেবারে একটা নতুন ডাইমেনশন, আর এখানে ওই সিলিস্টাক্সরা আসতে পারবে না। এই নতুন ডাইমেনশনে আসার পর তিনজনের সাথেই দেখা হয় সেই এলিয়েনটার, যাকে রিক তার ভিশনে দেখেছিল। এলিয়েনটা নিজের নাম বলে এনক, আর সেই সাথে আরো বলে, আমি ভুল করে এখানে ফেসে গেছি, আর এখন আমি আমার নিজের গ্রহে ফিরে যাওয়ার জন্য তোমাদের সাহায্য চাই। কিন্তু রিক বলে, আমি কিভাবে তোমাকে সাহায্য করব, আমি তো এই টেকনোলজির ব্যাপারে তেমন কিছুই জানি না। কিন্তু এনক তখন বলে, আমি জেনে শুনেই তোমাদেরকে এখানে ডেকেছি, কারণ জার্নের সাথে লড়াই করার জন্য রিকের সাহায্যের প্রয়োজন। আসলে জার্ন ছিল সিলেস্টাক্সদের লিডার, আর এখন নাকি সে তার নিজের শক্তি ব্যবহার করে পুরো মহাকাশের উপরেই কবজা করতে চায়। এনক আরো বলে যে জার্ন নাকি ক্রিস্টালের সাহায্যে ওর পুরো গ্রহটাই দখল করে নিয়েছে, আর যদি রিক ওকে সাহায্য না করে তাহলে জার্ন খুব তাড়াতাড়ি পৃথিবীর উপরেই কবজা করে সব মানুষদেরকেই ধ্বংস করে ফেলবে। এনক আরো বলে যে জার্নকে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য একটা বিশেষ ডিভাইসের প্রয়োজন, আর এটা সেই ডিভাইস যেটা রিক আবিষ্কার করেছে, তার মানে সেই অ্যাম্পলিফায়ারটা। এলিয়েনটা বলে যে ওদের তাড়াতাড়ি অ্যাম্পলিফায়ারটা খুঁজে বের করতে হবে, যাতে সে পোর্টালটা অ্যাক্টিভ করে ওদেরকে বাড়িতে পাঠাতে পারে আর জার্নকে হারাতে পারে। এরপর যখন ওরা ডিভাইসটা খুঁজে বেড়াচ্ছিল, তখন উইল বলে যে আমার একটু সন্দেহ হচ্ছে, আমাদের কি এলিয়েন্টের উপর এত ভরসা করা উচিত? কিন্তু গ্রুপের বাকিরা ওর কথার একদমই পাত্তা দেয় না। এবার জার্নের আগে অ্যাম্পলিফায়ারটা খুঁজে বের করার দৌড়ে গ্রুপটা আবারও জঙ্গলের দিকে ফিরে আসে আর সিগন্যাল ট্র্যাক করার প্ল্যান বানায়, আর তখনই চাকা আবারও ওদের কাছে এসে নিজের পেছন পেছন আসতে বলে। এরপর জঙ্গলে কয়েক মাইল হাঁটার পর চারজনেই একটা বালিময় এলাকায় এসে পৌঁছায়, যেটা মানুষের ফেলে যাওয়া জিনিস আর ছোট ছোট ডাইনোসরে ভর্তি ছিল। এই সব দেখে ওরা বুঝতে পারে যে ওদের বোটটাও নিশ্চয়ই এখানে কোথাও পড়ে আছে, যার পর রিক বুঝে যায় যে তাহলে অ্যাম্পলিফায়ারটাও নিশ্চয়ই আশেপাশে কোথাও হবে। অ্যাম্পলিফায়ারটা খুঁজতে খুঁজতে ওরা দেখে কিছু ছোট ছোট ডাইনোসর একটা বিশেষ জায়গায় জড়ো হয়েছে। তখনই হঠাৎ আকাশ থেকে একটা আইসক্রিমের ট্রাক এসে নিচে পড়ে, আর এই ঘটনা দেখে রিক বুঝে যায় যে ডাইনোসর গুলো শিখে গেছে যে খাবার এখানেই পড়ে, আর তাই সে সবাইকে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে বলে, কারণ তার মনে হচ্ছিল বড় ডাইনোসর গুলো এখনই এখানে চলে আসবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বড় ডাইনোসরদের একটা দল সেখানে এসে পৌঁছে যায়, আর তারা সঙ্গে সঙ্গে আইসক্রিমের ট্রাকটা ভাঙচুর করতে শুরু করে। শুধু তাই না, ওরা আইসক্রিমওয়ালাকেও টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এই সুযোগের ফায়দা তুলে রিক সবাইকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে বের হও। কিন্তু তখনই আরো একটা ডাইনোসর সেখানে এসে পড়ে, আর এবার চলে এসেছিল ডাইনোসরদের রাজা টিরেক্স। তার সাথে আরো একটা বিশাল বড় ডাইনোসর সেখানে আসে, আর এই ডাইনোসরটাকে দেখে রিক ভীষণ খুশি হয়ে যায়। রিক বলে, যাক আমরা বেঁচে গেলাম, এবার দুটো ডাইনোসর একে অন্যের সাথে লড়াই করবে আর আমরা এখান থেকে পালিয়ে যাব। কিন্তু ওর কপালটাই খারাপ, দুটো ডাইনোসরই একে অপরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, আর তারপর সোজা মানুষগুলোর দিকে দৌড়ে চলে আসে। আর এবার মরুভূমিতে ওদের শিকার শুরু হয়ে গেছে। সবাই আলাদা আলাদা এদিকে ওদিকে জিগজ্যাগ প্যাটার্নে দৌড়ে ডাইনোসর গুলোকে কনফিউজ করার চেষ্টা করছিল, কিন্তু ডাইনোসরটা বেশ চালাক ছিল, সে খুব সহজেই রিককে ধরে ফেলে। কিন্তু আসলে সে রিকের ব্যাকপ্যাকে কামড় দিয়েছিল, তাই ব্যাকপ্যাকটা খুলে রিক নিচে লাফিয়ে পড়ে, আর মাটিতে পড়েই সে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুটো ডাইনোসর মিলে ওকে দুই দিক থেকে ঘিরে ফেলে। এবার আর কোনো দিকে দৌড়ানোর অবস্থা নেই, তাই বাধ্য হয়ে রিক সেখানে থাকা একটা পুরনো কাপড়ের দোকানে ঢুকে পড়ে, আর দোকানে থাকা ম্যানিকুইন গুলোর মাঝখানে পুতুল সেজে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেখানেও ডাইনোসরটা ওকে খুঁজে পায়, আর সঙ্গে সঙ্গে ওকে খেতে শুরু করে। হলে এই সবকিছুই রেকর্ড করছিল, আর তখনই দূর থেকে রিকের আওয়াজ ভেসে আসে। সে চিৎকার করে বলে, আমি ঠিক আছি, ভাগ্য ভালো যে ওই ডাইনোসরটা আসলে ম্যানিকুইনটাকে ধরেছিল, রিক কেনা। কিন্তু বিপদ এখনো কাটেনি। রিক একটা লিমুজিন গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসরটা সেখানেও তার পেছন পেছন চলে আসে, আর পা দিয়ে লিমুজিনটাকে পুরো ক্রাশ করে ফেলছিল। আর তাই বাধ্য হয়ে এবার গাড়ি থেকে বেরিয়ে রিক দৌড়ে একটা পাহাড়ি এলাকায় চলে আসে।
আর সেখানেই হঠাৎ করে রিকের চোখে পড়ে একটা নাইট্রোজেনের সিলিন্ডারের ওপর। সিলিন্ডারটা দেখে রিকের মাথায় একটা বুদ্ধি আসে। রিক সিলিন্ডারটা নিয়ে নিজের গ্রুপের দিকে দৌড়তে থাকে। আসলে ওই জায়গায় প্রাচীন রোমের যুদ্ধ করার একটা বিশাল গুলতি ছিল। রিক তখন সঙ্গে সঙ্গে সেই গুলতির দিকে দৌড়ে আসে আর সিলিন্ডারটা গুলতির ওপর সেট করেই সেটা সোজা ছুঁড়ে মারে ওই বিশাল ডাইনোসরের দিকে, যেটা সোজা গিয়ে ওই ডাইনোসরের মুখের মধ্যে ফেটে যায়। আর দেখতে দেখতেই পুরো ডাইনোসরটা বরফে জমে গিয়ে মাটিতে পড়ে যায়। ঘটনা এখানেই শেষ না, সিলিন্ডারটা ডাইনোসরের পেটের মধ্যে গিয়ে তার পেট ফাটিয়ে পুরো ডাইনোসরটাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর এই বিস্ফোরণে আশপাশের জিনিসপত্রগুলো উড়ে গিয়ে সেই অ্যাম্পলিফায়ারটা মাটিতে এসে পড়ে। তখন রিক সঙ্গে সঙ্গে ওটা তোলার জন্য দৌড়ে যায়, কিন্তু তার আগেই বিশাল বড় একটা উড়ন্ত ডাইনোসর এসে সেই অ্যাম্পলিফায়ারটা তুলে নিয়ে যায়। আর সেই সাথে ওদের সমস্ত আশা সেখানেই শেষ। ভীষণ হতাশ হয়ে রিক সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চুপচাপ একটা খালি গাড়িতে এসে বসে পড়ে আর সবকিছু শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। কিন্তু হলি ওকে বলে যে রিসার্চের জন্য ওদেরকে সামনে এগোতেই হবে। এরপর সেই দিন রাতে রিক কোথা থেকে একটা ব্যঞ্জো নিয়ে এসে সবার কাছে মাপ চাইতে একটা দুঃখের গান গাইতে শুরু করে। কিন্তু যখন সে গান গাচ্ছিল তখন একটা হাতে তালু সাইজের মশা সেখানে এসে পড়ে আর ওর ঘাট থেকে সব রক্ত চুষতে শুরু করে। রিক ধীরে ধীরে একেবারে ফ্যাকাশে আর দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে কষ্টের সাথে ব্যঞ্জো বাজাচ্ছিল। ধীরে ধীরে মশাটা আরো বড় হয়ে যায় আর রিকের সমস্ত রক্ত শুষে ওকে এক প্রকারে অজ্ঞানী করে ফেলে। আর মজার ব্যাপার হলো বাকি সবাই হা করে এই পুরো দৃশ্যটা দেখছিল। যাই হোক, পরের দিন সকালে রিক অনেক কষ্ট করে ওঠে। তারপর সবাই মিলে সেই উড়ন্ত ডাইনোসরের বাসাটা খুঁজতে বের হয়। আর অবশেষে অনেকক্ষণ খোঁজার পর একটা আগ্নেয়গিরির মুখের উপরে তারা ডাইনোসরের বাসাটা খুঁজে বের করে। কিন্তু উইল আর চাকা ভেতরে যেতে একেবারেই রাজি হয় না, কারণ চারপাশে ছিল গরম লাভা। আর তাই রিক নিজেই অ্যাম্পলিফায়ারটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তখন হলিওকে সাবধান করে বলে ডিমগুলো থেকে খুব সাবধানে থেকো, কারণ তাপমাত্রার একটু এদিক ওদিক হলেই ওরা ভেঙে যেতে পারে। এই সাবধানবাণী শোনার পর রিক ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে আর অবশেষে একটা সময় সে অ্যাম্পলিফায়ারের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু যেই না সে ডিভাইসটা উঠায় ডিমগুলো তখনই ভাঙতে শুরু করে আর উড়ন্ত ডাইনোসরের বাচ্চাগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এভাবে চিৎকার করতে থাকলে ওদের মা মানে সেই বড় ডাইনোসরটা এখানে চলে আসবে। আর তাই ওদেরকে চুপ করানোর জন্য রিক তখন ঘুম পাড়ানি মাসি পিসি গান গাইতে শুরু করে আর ধীরে ধীরে পেছনের দিকে হাঁটতে থাকে। আর গানের জন্য সত্যি সত্যি দেখা যায় একসময় বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে আর রিক সেফলি তার নিজের গ্রুপের কাছে ফিরে আসে। অ্যাম্পলিফায়ার ফিরে পাওয়ার পর ওরা মরুভূমির মাঝখানে একটা নির্জন হোটেলে যায় আর সেখানে পুলের পাশে বসে সেলিব্রেট করতে থাকে। আর অন্যদিকে হলি তখন সেই অ্যাম্পলিফায়ারটা ধুয়ে মুছে পুরোপুরি ঠিক করতে লাগে। যখন হলির কাজটা শেষ হয়, হলি একটু দূরে গিয়ে অ্যাম্পলিফায়ারটা চালু করে দেয়। মেশিন অন হওয়ার সাথে সাথেই আরো একটা ইন্টারডাইমেনশনাল পোর্টাল খুলে যায় আর এই পোর্টালের ভেতর হলি একটা সুড়ঙ্গ দেখতে পায়, যেখানে অনেকগুলো ক্রিস্টাল আর কিছু ডাইনোসরের ডিম পড়েছিল। কিন্তু তখনই হঠাৎ সেখানে একটা হলোগ্রাম দেখা যায়। আসলে এটা ছিল জার্নের মেসেজ। জার্ন জানায় যে অ্যানক জেল থেকে পালিয়েছে আর ব্রহ্মাণ্ডের উপর কবজা করতে ওর যা যা দরকার ছিল তার সবকিছুই ও পেয়ে গেছে, কিন্তু নিজের প্ল্যান পূরণ করার জন্য ওর এখনো একটা অ্যাম্পলিফায়ার প্রয়োজন। তার মানে উইল প্রথমে ঠিকই ধরেছিল, আসলে অ্যানক নিজেই ভিলেন। এবার হলোগ্রামটা শেষ হওয়ার পর হলি দেখে যে এই হলোগ্রামটা একটা ক্রিস্টাল থেকে বের হচ্ছে, যেটা কিনা একটা কঙ্কালের হাতে ছিল। আর তখন সে বুঝতে পারে যে এই কঙ্কালটা আসলে জার্নের, কিন্তু সে বাকিদেরকে সাবধান করতে পারার আগেই সিলিস্টাক্সরা ওকে ধরে ফেলে। কিছুক্ষণ পর যখন রিক আর বাকিদের ঘুম ভাঙে তখন ওরা দেখে হলি আশেপাশে নেই আর হলিকে খুঁজতে খুঁজতে ওরা পোর্টালটার কাছে চলে আসে। ওরা বুঝতে পারে হলি নিশ্চয়ই এই পোর্টালের ভেতরে ঢুকেছে, তাই ভেতরে গিয়ে খুঁজতে গিয়ে তারা দেখে দুজন গার্ড সেখানে পাহারা দিচ্ছিল। তখন রিক দেখে সেই দুটো সিলিস্ট্যাক্স সাপের মতো নিজেদের খোলস পাল্টাচ্ছিল। এটা দেখে ওদের মাথায় একটা বুদ্ধি আসে। কিছুক্ষণ পর দেখা যায় রিক আর উইল সেই সিলিস্ট্যাক্সদের পুরাতন চামড়াগুলো পরে ছদ্মবেশ নিয়ে তাদের মাঝখানে চলে এসেছে। এদিকে বাকি সব সিলিস্ট্যাক্সরা তখন হলিকে মেরে ফেলার প্ল্যান করছিল আর তাই তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য রিক আর উইল তাদের ছদ্মবেশ খুলে ফেলে আর সবার সামনে নিজেদের আসল রূপে চলে আসে। আর তখন সিলিস্ট্যাক্সদের একজন লিডার সামনের দিকে এগিয়ে এসে বলে অ্যানক একজন অপরাধী, ও আমাদের পুরো দুনিয়াকে শেষ করে দিয়েছে। আমরা হলিকে ধরেছি কারণ ও ওকে সাহায্য করার চেষ্টা করেছিল। আর এটা শোনার পর রিক অবশেষে বুঝতে পারে যে অ্যানক আসলে ওকে ফাঁসানোর চেষ্টা করছিল যাতে করে সে রিকের অ্যাম্পলিফায়ারটা নিতে পারে। কিন্তু এবার সিলিস্ট্যাক্সদের সাথে মিলে অ্যানককে আটকানোর বদলে রিক আর উইল আরো একটা সাংঘাতিক প্ল্যান বানায়। ওরা এক এক করে সিলিস্ট্যাক্স গুলোকে লাভার কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিতে শুরু করে। আর এই হট্টগোলের মধ্যে অবশেষে ওরা হলিকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই ভিলেন অ্যানক সামনে এসে দাঁড়ায়। অ্যাম্পলিফায়ারের সাহায্যে সে সিলিস্ট্যাক্সদের উপর কবজা করে নিয়েছিল। সে মুচকি হেসে বলে, যখন আমি পৃথিবীর উপর হামলা করব তখন সব ক্রেডিট আপনাকেই দেব মিস্টার রিক, কারণ আপনার সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। এটা বলে অ্যানক রিককে নিয়ে মজা করে আর সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আগের সেই বিশাল ডাইনোসরটা সেখানে এসে যায়। কিন্তু এবার রিক পালানোর বদলে ডাইনোসরের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আসলে যা কিছু হচ্ছিল তাতে রিক অনেক হতাশ হয়ে গেছে, তাই সে নিজের জীবন দিয়ে বাকিদেরকে বাঁচাতে চাচ্ছিল। রিক
সবাইকে বলে সেখান থেকে চলে যেতে। সবাই চলে যাওয়ার আগে উইল রিককে একটা পটকার ব্যাগ দেয় যেটা সে এতদিন লুকিয়ে রেখেছিল। আর অবশেষে লড়াইয়ের জন্য রেডি হতে রিক একটা সিলিস্টাক্সের কাছ থেকে একটা বাঁশের লাঠি নিয়ে নেয় আর হামলার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে এই ছোট লাঠি দিয়ে সে কিভাবে টিরেক্সকে হারাবে, তাই সে নিজের প্ল্যান বিতে যায়। সে পটকার ব্যাগের দিকে দৌড় লাগায় আর সেখান থেকে একটা বোম নিয়ে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই জ্বলছিল না। আর তাই রাগ করে রিক তখন সেই লাইটার আর বোমা দুটোই মাটিতে ছুঁড়ে ফেলে আর বলে ধুর, জ্বলেই না। আসলে ডাইনোসরের সাথে হয়তো রিকের কপালটা সবসময় খারাপ। কিন্তু তখনই আমরা দেখতে পাই ডাইনোসরটা যখন লাইটারের উপর পা রাখে সেটা ঠিক সেই জায়গাটার মতো হয়ে যায় যেটা হলিওকে ভবিষ্যতে দেখিয়েছিল। তার মানে এই দিনের ঘটনাতেই লাইটারটা ওই পুরাতন পাথরে আটকে গিয়েছিল। আর কোনো উপায় নেই বুঝতে পেরে রিক অবশেষে সেই লাঠিটা নিয়ে টিরেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সে যখন দৌড়ে গিয়ে টিরেক্সের দিকে লাফ দিয়ে পড়ে, ডাইনোসরটা গক করে রিককে গিলে ফেলে। আর এটা দেখে হলি ভয় পেয়ে যায়। এতক্ষণ সেও লুকিয়েছিল, কিন্তু এই দৃশ্য দেখার পর হলি সোজা ডাইনোসরের সামনে চলে আসে আর তার দিকে ইট ছুটতে ছুটতে বলে, এটা কোনো কথা? এভাবে কি কেউ কাউকে খায়? তুই অনেক পচা। কিন্তু ডাইনোসরটা ওকে কোনো পাত্তা না দিয়ে ওর পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হলি সিদ্ধান্ত নেয় সে রিকের রিসার্চ গুলো পুরো দুনিয়াকে দেখাবে। কিন্তু ঠিক তখনই নিচে সিলিস্টাক্সদের পুরো সেনা এসে হাজির হয় আর হলি একেবারেই ভয় না পেয়ে তার সেই বিখ্যাত বেল্ট দিয়ে তাদের সাথে লড়তে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ধরা পড়ে যায় আর এবার হলিকে বাঁচাতে উইলের চাকা ছুটে আসে। কিন্তু তারাও কিছুক্ষণের মধ্যেই বন্দী হয়ে যায়, কারণ এত সিলিস্টাক্সদের সাথে পেরে ওঠা আসলেই সম্ভব না। যখন মনে হচ্ছিল যে তাদের তিনজনেরই আজকে শেষ দিন, ঠিক তখনই হঠাৎ রিক ফিরে আসে আর এবার সে ডাইনোসরের পিঠে চড়ে এসেছিল। টিরেক্স সঙ্গে সঙ্গে সিলিস্টাক্সদের উপর হামলা করে দেয় আর একটা একটা করে সবাইকে উড়িয়ে দিতে থাকে। অবশেষে সবকিছু শেষ হওয়ার পর রিক টিরেক্সের পিঠ থেকে স্টাইল মেরে নেমে আসে। সবাই তো অবাক যে তুমি বাঁচলে কি করে, কিন্তু রিক কোনো কথাই বলতে চায় না। তখন সবাই বুঝতে পারে যে সে নিশ্চয়ই পেছন দিক থেকে বেরিয়েছে। তখন রিক জানায় যে যখন আমি ওর পেটে ছিলাম তখন হয়তো ওর পেটে কোনো সমস্যা আমি ঠিক করে দিয়েছি আর তাই ডাইনোসরটার মুড একেবারেই ঠিক হয়ে গেছে আর আমাদের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেছে। যাই হোক, এবার চারজনে মিলে সেই ক্রিস্টালের ভেতরে যায় আর সেখানে গিয়ে দেখে অ্যানক পৃথিবীর জন্য পোর্টাল খুলছে। ওকে আটকানোর জন্য রিক সোজা ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর লড়াই শুরু করে দেয়। এই সময় উইল ক্রিস্টাল রাখার টেবিলের উপর চড়ে যায় আর যেরকম WWE তে দেখা যায় ঠিক সেভাবেই কিছু একটা করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো ওর ওজনের জন্য টেবিলটা বেঁকে যায়, তাই উইলও সোজা মাটিতে আছড়ে পড়ে আর টেবিলে থাকা একটা বিশেষ ক্রিস্টাল মাটিতে পড়ে ভেঙে যায়। এটা দেখে অ্যানক তখন বলে এবার পোর্টালটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তখন রিকের মাথায় আরেকটা আইডিয়া আসে। সে বলে যে হলি যে ক্রিস্টালটা পেয়েছিল সেটা ব্যবহার করে পোর্টালটা খোলা রাখা যেতে পারে। এই সুযোগের ফায়দা তুলে সবাই পোর্টালের দিকে দৌড়তে শুরু করে, কিন্তু অ্যানক শেষ মুহূর্তে উইলের পা চেপে ধরে যাতে সে পালাতে না পারে। তখন চাকাও এগিয়ে এসে ওকে সাহায্য করে। অবশেষে দুইজনে মিলে ভিলেনকে আটকাতে সফল হয়। এরপর উইল রিক আর হলিকে বলে যে তোমরা যাও, কারণ আমার এখন এখানে থাকতেই ভালো লাগছে। এই দুনিয়াটাই আমি আমার বাড়ি বানিয়ে ফেলবো। আধুনিক দুনিয়ার ব্যস্ততা আমার আর ভালো লাগে না। আর তাই উইলের ইচ্ছা পূরণ করেই হলি আর রিক ওকে বিদায় জানিয়ে পোর্টাল দিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই উইল এবার সেই সুন্দরী আদিবাসী মহিলাদের সাথে থাকতে শুরু করেছে আর পৃথিবীতে ফিরে রিক আর হলি একে অপরকে জড়িয়ে ধরে। হয়তো টিচার আর স্টুডেন্টের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতে যাচ্ছে। যাই হোক, গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, রিক আর হলি পৃথিবীতে ফিরে এলেও রিক কিন্তু তার নতুন বাড়ি খুঁজে নিয়েছিল ওই অদ্ভুত দুনিয়াতে। এই পুরো গল্পটা আমাদেরকে একটা দারুণ জিনিস শেখায়। যখন ডক্টর রিকের আইডিয়াকে সবাই পাগল বলে উড়িয়ে দিচ্ছিল তখনও কিন্তু সে নিজের উপর বিশ্বাস হারায়নি। আর সেই বিশ্বাসের জোরেই সে শুধু নিজের থিওরিকেই প্রমাণ করেনি, বরং একটা অসম্ভব বিপদ থেকেও বেঁচে বেরিয়ে এসেছে। আমাদের জীবনেও হয়তো অনেক আইডিয়া বা স্বপ্নকে অন্যরা গুরুত্ব দেয় না, কিন্তু নিজের উপর বিশ্বাস আর সঠিক সঙ্গীদেরকে নিয়ে এগোতে লাগলে যে কোনো ডাইনোসরের মুখ থেকেও বেঁচে ফিরে আসা যায়। অন্তত এই গল্পটা তো তাই বলছে। তো এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন রহমান ভাই। তিনি বলেছিলেন এত সুন্দর আপনার ভিডিওগুলো, অনেক সুন্দর হয়েছে। আমার মন খারাপ 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 খারাপ। তারপর কমেন্ট করেছে মন খারাপ করেন না। রহমান ভাই নিজের মন খারাপ রেখে অন্যকে মন খারাপ করতে নিষেধ করলে হবে? যাই হোক, হাসতে থাকুন। মন ভালো থাকলে সব ভালো হবে। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।